ফিরদৌস শামীম, আপনার কাছে যাবো। দুটো জিনিস, এক, এটা করছে কেন কলকাতা পুলিশ, মানে কুণাল ঘোষের রেকর্ডও ভেঙে দিয়েছে। আর দুই, এই যে গাড়িটা ব্যবহার করেছে ফিরদৌস দা, ওটা আমার খুব চোখে লাগছে। এই গাড়িতে যে পুরো ফিল্মটা, অর্থাৎ কালো যে মোটা ফিল্মটা ওই কাঁচে ব্যবহার করা হয়েছে, এই মোটা কাঁচে, ওপেক যাকে বলা হয়, কোনো ভেতরে কে আছে বাইরে কে আছে দেখা যায় না, ওই কাঁচের গাড়ি নিয়ে আপনি যদি যান, কালকেই আপনাকে ট্রাফিক সার্জেন্ট কেস দেবে। এই গাড়িতে এই মোটা পুরো কাঁচ এবং কালো কাঁচ, এই জিনিসটা হচ্ছে কেন? মানে কি ভয়? এটা সঞ্জয়ের মতন একেবারে ভয়ঙ্কর বজ্জাত একটা লোককে এত ভয় পাচ্ছে কলকাতা পুলিশ? দেখুন, আমি প্রথমেই বলি, আপনাদের এই যে আরজি করের খুন ধর্ষণ কাণ্ডে এখনো পর্যন্ত অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়ের তার ট্রায়াল চলছে এবং দুজনের নাম কিন্তু চার্জশিটে উল্লেখ থেকে কথা বলা হয়েছে যে পরবর্তীতে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, এটা বোঝা যাচ্ছে। তাদের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম, সেটা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি এখনো জেলে আছেন, তিনি হচ্ছেন টালা থানার ওসি। এখন ভাবুন যে আরজি করের যে খুন ধর্ষণ, সেটি যে শুধুমাত্র মানে তথ্য প্রমাণ লোপাটের জন্য একমাত্র টালা থানার ওসি দায়ী থাকবেন, আর কলকাতা পুলিশের অন্যান্য সমস্ত আধিকারিকরা ধোয়া তুলসী পাতা, কারোর কোনো যোগ নেই। ইনকোয়েস্ট রিপোর্টে যেখানে নির্দিষ্টভাবে বলা আছে যে কোথায় কোথায় ইনজুরি আছে, তা সত্ত্বেও কলকাতা পুলিশ এইটা এস্টাবলিশ করতে উঠে পড়ে লাগে যে এটা আত্মহত্যা। এরপরে নিশ্চিতভাবে সঞ্জয় রায়ের যে বক্তব্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। তার কারণ দেখুন, এখনো পর্যন্ত টালা থানার ওসি কিন্তু গ্রেপ্তার, সন্দীপ ঘোষ গ্রেপ্তার, সঞ্জয় রায় তার ট্রায়াল চলছে, তিনি চার্জশিটের অপরাধী, চার্জশিটের অভিযুক্ত। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে সঞ্জয় রায় এবং সে সিভিক ভলেন্টিয়ার হিসেবে সে কেন ওখানে গেল, কিভাবে পৌঁছলো, তারপরে সাবসিকুয়েন্টলি তথ্য প্রমাণ লোপাটের জন্য টালা থানার ওসি যুক্ত, এই যে বিষয়গুলো, এর বাইরে যে যে নামগুলো উঠে এসছে, বিশেষ করে পরিবার বেশ কিছু অভিযোগ করেছে নির্যাতিতার পরিবার, সেটা হলো যে এই কলকাতা পুলিশের আধিকারিকরা তাকে সরাসরি, তার সেই পরিবারকে সরাসরি ঘুষ দিতে গেছে। এখন বুঝতেই পারছেন একাধিক পুলিশ আধিকারিকের নাম উঠে আসছে। এই অবস্থায় দাঁড়িয়ে সঞ্জয় রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন। কিন্তু সঞ্জয়, ফিরদৌস দা আমাকে ক্ষমা করবেন, আমি একটু ইন্টারাপ্ট করছি। সঞ্জয় তো কোর্টেও বলতে পারতো এই কথাগুলো, সিবিআই কে বলতে পারতো। সঞ্জয় এই কথাগুলো তো বাইরে একেবারে নির্দিষ্টভাবে সাংবাদিকদের সামনে বলছে। এবার আমি যদি বলি এটা হাওয়া গরম করছে, সঞ্জয়কে কেউ বুঝিয়েছে, সঞ্জয় নির্দিষ্টভাবে এই নামগুলো বলছে এবং সে কারণে হয়তো কলকাতা পুলিশ মুখ বন্ধ করার চেষ্টা করছে। কলকাতা পুলিশ খুব শিশুসুলভভাবে মুখটা বন্ধ করার চেষ্টা করছে, কুণাল ঘোষের সময়ও হয়েছিল, কিন্তু করছে কেন? মানে পেছনের সাইকোলজিটা কি? পেছনের সাইকোলজি খুব পরিষ্কার, সেটা হচ্ছে শাসকের বিড়ম্বনা, প্রশাসনিক বিড়ম্বনা। তার কারণ আপনি দেখবেন কুণাল ঘোষ পর্বে এটা হয়েছিল, তার কারণ সেই সময় কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীর নাম বলতেন, আর আজকে এই সঞ্জয় রায় একাধিক পুলিশ আধিকারিকের নাম বলছেন। ফলে কি হচ্ছে, আসলে প্রশাসনিকভাবে যে কোথাও সংযুক্ততা রয়েছে এই দুষ্কর্মের সঙ্গে, এটা প্রশাসনের জন্য একটা বিড়ম্বনা তৈরি করছে এবং এই প্রশাসনিক বিড়ম্বনা সেটা শাসক দলের বিড়ম্বনায় পরিণত হচ্ছে বলে এই যে পুলিশ, ধরুন এই যে যেটা আপনাদের সংবাদ মাধ্যমের সামনে একটা মন্তব্য করছে, সেই মন্তব্যে কি হচ্ছে, শাসক বিড়ম্বনায় পড়ছে। এই শাসকের প্রশাসনিক বিড়ম্বনা থেকে এই রেহাই পাওয়ার জন্য এই সমস্ত কর্মকাণ্ড করছেন। কিন্তু এই সমস্ত কর্মকাণ্ডের পিছনে আমি একটা আইনগত কথা বলি। দেখুন, যে কোনো অ্যাকিউজ তার কিছু অধিকার থাকে। আপনি নিশ্চিতভাবে একজন অ্যাকিউজকে যখন আপনি এই কোর্ট প্রাঙ্গণ পর্যন্ত নিয়ে যাচ্ছেন, সেই সময় আপনি অ্যাকিউজকে এইভাবে তাকে বিড়ম্বিত করবেন, সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়। এবং সবথেকে বড় কথা, যে আমাদের যে ট্রাফিক যে আইন, সেই ট্রাফিক আইনে আপনি যে কথা ইন্ডিকেট করতে চাইছিলেন, সেখানে সেই আইন যেমন আপনার ভেহিকেলসের জন্য প্রযোজ্য, সেই আইন কিন্তু পুলিশের ভেহিকেলসের জন্য প্রযোজ্য। তার কিন্তু তারা কি করছেন, সেই সমস্ত আইন ভঙ্গ করে একজন অ্যাকিউজডের যে রাইট, সেই রাইটকে, তিনি কাস্টডিতে থাকলেও তাকে তাকে তো তার মানবিক অধিকারগুলো দিতে হবে। আপনি সেই মানবিক অধিকারের বাইরে গিয়ে আপনি বলবেন যে সে একজন, আমি ধরে নিলাম দরকার কাছে সে ধর্ষিত মানে ধর্ষক বলে প্রমাণিত হবে হয়তো, কিন্তু তার অর্থ এই নয় যে পুলিশ তাকে ওই
কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার পর্বে তাকে বিলম্বিত করবেন, তার স্বাভাবিক সাধারণ যে মানবিক অধিকারগুলো সেগুলো তাকে এক্সারসাইজ করতে দেওয়া হবে না, এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। আসলে এটা করছেন তার কারণ কলকাতা পুলিশের উচ্চতম আধিকারিকদের নাম, ঊর্ধ্বতন আধিকারিক কর্তৃপক্ষের নাম যেহেতু সঞ্জয় রায় বলে, এবং সেখান থেকে আবার যদি নতুন কোনো ফাইল ওপেন হয় এবং সেখান থেকে যদি সাধারণ মানুষ আবার নতুন করে কোনো রাস্তায় নেমে আবার নতুন করে জুনিয়র ডাক্তাররা যদি কোনো পদত্যাগ দাবি করে ইত্যাদি ইত্যাদি, আমি বুঝতে পারছি। আরেকটা জিনিস, আরেকটা প্রশ্ন, সেই প্রশ্নটা আপনাদেরও করছি আমি, এবং সেই প্রশ্নটা একবার আমি দেখে নিই, এটাও কি সম্ভাবনা থাকতে পারে? এবং এই সম্ভাবনার জন্য আজকে সঞ্জয় রায় মুখ বন্ধ করাটা অত্যন্ত জরুরি। আমি দেখব কি আড়ালের চেষ্টা করা হচ্ছে। পুলিশের তথ্য বিকৃতিতে মদত, সেটা হয়েছিল, উঁচুতলার সরাসরি যোগ রয়েছে। সঞ্জয় রায় অভয়া ধর্ষণ খুনে নির্দিষ্টভাবে তার নাম জড়িত, কিন্তু নির্দিষ্ট কাউকে কি বাঁচানো হয়েছে? যেটা সঞ্জয় সত্যিই এতদিন চেপে গেছিল, এতদিন পরে তার হুঁশ ফিরেছে। সে সিবিআইকে বলতে পারে, সে কোর্টে বলতে পারে, কিন্তু সে কি বলার চেষ্টা করছে? 4 নম্বর পয়েন্ট, দুর্নীতির পান্ডাকে আড়াল করার চেষ্টা করছে। নির্দিষ্টভাবে সঞ্জয় বুঝতে পেরেছে তার পাশে না কলকাতা পুলিশ আছে, না রাজ্য সরকার আছে, না হেলথ ডিপার্টমেন্ট আছে। স্বাস্থ্য সিন্ডিকেটের চাইকে বাঁচানো, সঞ্জয় তো জানতো স্বাস্থ্য সিন্ডিকেটের চাই কে বা কারা। সঞ্জয় তো এই দালাল চক্রের সাথে যুক্ত ছিল। বেডের দালালি, সেই বেডের দালালির মাথা কে? এই যে 10,000 20,000 টাকা করে বেডের জন্য নেওয়া হতো আরজিকর হাসপাতালে, তার মাথাটা কে? টাকাটা কত দূর অব্দি যেত, কোন কোন বাড়িতে যেত, কোন কোন ভবনে যেত, এই সমস্ত কিছু কি সঞ্জয় জানে? এবং সঞ্জয়ের এই কথাগুলোও যথেষ্ট পাবলিক পারসেপশন ক্রিয়েট করতে পারে, এবং সে কারণে চুপ করিয়ে দাও। সঞ্জয় কি বলেছিল? দুটো, আবারও বলছি, ফার্স্ট রাউন্ডে গোল খেয়েছে কলকাতা পুলিশ, সেকেন্ড রাউন্ডে গোল খেয়েছে কলকাতা পুলিশ, থার্ড রাউন্ডে কলকাতা পুলিশ অন্তত 11 থেকে 12 জন গোলকিপার রেখে দিয়েছে গোলপোস্টে। এক অভূতপূর্ব দৃশ্য। প্রথম দুদিন, অর্থাৎ নির্দিষ্টভাবে 4 তারিখ এবং 11 তারিখ, সঞ্জয় কি এমন বলেছিল ট্রায়ালের সময় যার জন্য 3 নম্বর বার আর কোনো রিস্ক নেওয়া হলো না? দেখি পরপর শুনি। আমি যখন বলছি আমার কথা শুনিনি, এতদিন চুপচাপ ছিলাম, আমার কোনো কথা শুনিনি, আমাকে বিনা কারণে ফাঁসানো হয়েছে, আমার নামে সব কিছু দেওয়া হচ্ছে। আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি, আমি বললাম, আমাকে সেখানেও যে বলার যায়নি, আমাকে নিচে নামিয়ে দিল, আমার কথা শুনছে না, পুরো সরকারি আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমারই ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে করেছে। আমি কিন্তু পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। এতদিন আমি চুপচাপ ছিলাম, আমাকে ভয় দেখানো হয়েছে, আমাকে পুরো ভয় দেখানো হয়েছে। আসনদের বাঁচানোর জন্য আমাকে ফাঁসিয়েছে। আমি জজকে বলছি যে স্যার আমি কিছু করিনি, আমাকে ওপর থেকে নিচে নামিয়ে দিল। এটা কি কোনো ন্যায়? এটা ভারত সংবিধানের ন্যায়? আমি যদি রেপ করতাম আমার ইনজয় হতো, কোথায় হলো? অফিসার, আমি নাম বলে দিচ্ছি, দিলীপ গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজেই আমাকে ফাঁসিয়েছে। দিলীপ গোয়েল ডিসি স্পেশাল, ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে। সব কিছু ওরা আমাকে ফাঁসিয়েছে, হুমকি দিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।